চাঁদের বুকে ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, সিলিকন, আয়রন মানে লোহা, ইউরেনিয়াম, থোরিয়াম, রুবিডিয়াম কতটা পরিমাণে আছে, যেখানে অবতরণ করছে বা যেগুলো দেখছে যে অঞ্চল সেখানে কতটা আছে। ভারত যদি 1.5 থেকে 2 টন, মাত্র 1.5 থেকে 2 টন তরল হিলিয়াম চাঁদ থেকে পৃথিবীতে নিয়ে আসে, এই মুহূর্তে সারা ভারতবর্ষে 1 বছরে যত বিদ্যুৎ তৈরি হয় তার শক্তি যোগান করার জন্য ওই 1.5 টনই যথেষ্ট। এই যে আমাদের চন্দ্রযানগুলো নিয়ে আপনি যেগুলো বললেন, চন্দ্রযান 1 বা এটা কিছুটা অসফল হলেও বাকি অংশটা যেটা স্যাটেলাইট হিসেবে চাঁদের চারিদিকে ঘুরছিল সেটা সফল হয়েছিল। তো আমরা চাঁদ থেকে এখনো পর্যন্ত এই চন্দ্রযানগুলো মারফত ঠিক কি কি জানতে পারলাম? আমরা চন্দ্রযান 1কে 2008 সালে পাঠানো হয়েছিল শুধু চন্দ্র অভিযানের জন্য নয়। প্রাথমিকভাবে আমরা জানিনি, কিন্তু পরে জানা গেছে বেশ কয়েকটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কাজের জন্য পাঠানো হয়েছিল। কিরকম? চাঁদের বুকে ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, সিলিকন, আয়রন মানে লোহা, ইউরেনিয়াম, থোরিয়াম, রুবিডিয়াম কতটা পরিমাণে আছে, যেখানে অবতরণ করছে বা যেগুলো দেখছে যে অঞ্চল সেখানে কতটা আছে। এছাড়াও স্পার হচ্ছে এমন একটা অঞ্চল যার নাম সাউথ পোল অ্যাটকেন রিজিয়ন, SPAR। সেইখানে বড় বড় গহ্বর আছে যেখানে যার তলা অবধি সূর্যের আলো পৌঁছায় না। বিজ্ঞানীদের বিশ্বাস সেখানে জমাট বরফের প্রভাব, সেইটাকে দেখা যে জমাট বরফ আছে কিনা। তার থেকেও বড় কথা হিলিয়াম 3, যাকে ম্যাজিক মৌল বলা হয়, এটি আছে কিনা। এই হিলিয়াম 3টা কি জিনিস? আমরা জানি যে পারমাণবিক বিক্রিয়া 2 রকমের হয়, ফিশন এবং ফিউশন। ছোট দুটি নিউক্লিয়াস জুড়ে গিয়ে বড় নিউক্লিয়াস তৈরি করে, তার ফলে শক্তি বেরোয়, এটা হচ্ছে ফিউশন। আর বড় নিউক্লিয়াসকে ধাক্কা মারলে ভেঙে গিয়ে অনেক ছোট নিউক্লিয়াস তৈরি হয় এবং তার থেকে যে শক্তি বেরোয় সেটাকে বলা হয় ফিশন। এই অ্যাটম বোম হচ্ছে মূলত ফিশনেবল, কিন্তু ফিউশন দিয়ে বোম তৈরি হয়েছে, হাইড্রোজেন বোমা। এই 3 দিন আগে চায়না টেস্ট করলো, এটা কিন্তু ফিউশন রিয়াকশন। এইবারে এই ফিউশন রিয়াকশন সম্পর্কে আরো গভীরভাবে জানতে সব থেকে ভালো উদাহরণ হচ্ছে সূর্য। কিন্তু এই ছোট দুটো জিনিস পারমাণবিক কেন্দ্র জুড়ে গিয়ে একটা বড় পারমাণবিক কেন্দ্র তৈরি করছে, শক্তি উদ্গত হচ্ছে। তার প্রধান উদাহরণ হচ্ছে সূর্য। কেন বললাম? সূর্যের অভ্যন্তরে 4টে হাইড্রোজেন নিউক্লিয়াস একসঙ্গে এসে জুড়ে গিয়ে হিলিয়াম তৈরি করে। তার ফলে যে শক্তিটা বেরোয় সেটাই সূর্যের শক্তি। সেটাই আমার গায়ে রোদ হিসাবে গরমকালে চটচট করে লাগছে। তাহলে সূর্যের মধ্যে হাইড্রোজেন থেকে হিলিয়াম হয়। এইবারে দেখা যাচ্ছে হিলিয়াম 3 বলে একটি আইসোটোপ, যেটা ওই হিলিয়ামের সঙ্গে একটু পার্থক্য, চাঁদের বুকে আছে। পৃথিবীতে থাকে কিন্তু আবহাওয়া মন্ডলের সঙ্গে বিক্রিয়া করে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই হিলিয়াম 3 যদি 2টো হিলিয়াম 3কে আমি এবার জুড়ে দিতে পারি, তাহলেও বড় হবে এবং প্রচন্ড শক্তি বেরোবে, কিন্তু কোনো তেজস্ক্রিয়তা থাকবে না। তার মানে এই বাড়িটার পাশের বাড়িতে হিলিয়াম 3 রিঅ্যাক্টর করলে আমাদের কোনো ক্ষতি হবে না। এবং হিসাব কষে দেখা গেছে ভারত যদি 1.5 থেকে 2 টন, মাত্র 1.5 থেকে 2 টন তরল হিলিয়াম চাঁদ থেকে পৃথিবীতে নিয়ে আসে, এই মুহূর্তে সারা ভারতবর্ষে 1 বছরে যত বিদ্যুৎ তৈরি হয় তার শক্তি যোগান করার জন্য ওই 1.5 টনই যথেষ্ট। এত অল্পতেই হয়ে যাবে। 2টো দেশ তাক লাগিয়েছে ওই হিলিয়াম 3 থেকে। চায়না, তখন সবাই বলেছিল এই দেখে চায়না সবসময় আগ্রাসী, কিন্তু ভারতও বলেছে আমরাও খুঁজবো। এবার আপনি মাঝখানে একটা কথা বলছিলেন যে 30 বছরের মধ্যে একটা সম্ভাবনা আছে যে আমরা চাঁদে গিয়ে থাকতে পারি, কিন্তু চাঁদে তো আবহাওয়া নেই, তাহলে আমরা গিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেব কি করে? ওই সব জায়গায় কিন্তু যাকে বলে কৃত্রিম হ্যাবিটাট বা কৃত্রিম একটা পরিমণ্ডল সৃষ্টি করে থাকতে হবে। কাঁচ দিয়ে ঘেরা, যার ভেতরে অক্সিজেন আছে, প্রেশারটা মোটামুটি পৃথিবীর প্রেশারের মতো, এবং যেটা বাইরের জগতের মানে আবহাওয়ার সঙ্গে বিচ্ছিন্ন। তার থেকেও বড় কথা, একটা গন্ডগোল আছে। আমরা কি জানি যে সূর্য পৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে গড়ে 12 থেকে 16 লক্ষ টন আয়নিত করা চার্জ পার্টিকেল বেরিয়ে আসছে। এই আয়নিত কণাদের গড় গতিবেগ সেকেন্ডে 450 কিলোমিটার সেকেন্ডে।
450 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগের ফলে এদের এত ক্ষমতা, এত শক্তি, যে কোনো অণু বা পরমাণু, অ্যাটম বা মলিকুলের উপর পড়লে মুহূর্তে ভেঙে চুরমান পুফ বাষ্পীভূত হয়ে যাবে। তার মানে আমি যদি আপনার এই স্টুডিও থেকে বেরিয়ে এখন বাইরে গিয়ে দাঁড়াই সূর্যের আলোর তলায়, সূর্য থেকে আয়নিত করার স্রোত আমার শরীরে পড়া মাত্র আপনার শরীরে এই বাড়ির ওপর মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যেতে বাধ্য। বেঁচে আছি কেন? অ্যাক্সিডেন্ট। ওই যে অ্যাক্সিডেন্ট বললাম, পৃথিবীর চারিদিকে একটা কমলা লেবুর খোসার মতো একটা ভূচৌম্বকীয় ক্ষেত্র আছে, ম্যাগনেটিক ফিল্ড, যেটা এই আয়নিত কণায় এসে ভেতরে ঢুকতে পারে না, পিছলে ওপর দিয়ে চলে যায়। আমরা কিরকম রাজারানীর মতো আমাদের ক্ষমতা দেয়। কিন্তু একটু দেখা যায় উত্তর এবং দক্ষিণ মেরুতে, যেখানে আয়নিত কণার স্রোত আবহাওয়া মণ্ডলে প্রবেশ করে বিক্রিয়া করে অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রালিস তৈরি করে, আকাশে সেই আলোর খেলা। সুতরাং আমরা বেঁচে আছি বা অ্যাক্সিডেন্ট ভূচৌম্বকীয় ক্ষেত্র আছে বলে। কিন্তু চাঁদে এতটা ভূচৌম্বকীয় ক্ষেত্র নেই বললেই চলে, এবং আবহাওয়া নেই। তার মানে ওই সোলার রেডিয়েশন, সূর্যের বিকিরণ ক্ষতি করতে পারে। সেই জন্য যে হ্যাবিটাটটা হবে সেটা যেন ওই বিকিরণকে আটকাতে পারে এমন হতে হবে। অবভিয়াসলি অনেক বড় বড় বিষয়ে আলোচনা হচ্ছে। আমি ডেফিনেটলি যে আপনার সাথে একটা পডকাস্টে শেষ হবে না প্রশ্ন। এবার আসছি যে আমরা যে ইন্টারস্পেস শিপ যেগুলো বলে বা যানবাহন যেগুলো হয়, আলো 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। তো সেখানে ভাইজার 1 বা ভাইজার 2 যেগুলো আমরা মানুষ ছাড়তে পেরেছে, সেগুলো মারফত বা তার থেকেও আরও জোরে যেতে পারে এরকম কোনো মহাকাশ যান মারফত আমরা কি অন্য কোনো নিয়ারেস্ট হ্যাবিটেবল জোনে যাওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা আছে? প্রথমে বলি ভয়েজার 1, ভয়েজার 2 সেই 70-এর দশকে পাঠানো হয়েছিল, একটা প্রথম দিকে একটা শেষের দিকে। তারা মোটামুটি এখনো অব্দি মোটামুটি 70 কোটি কিলোমিটার সূর্য 15 কোটিতে, এইদিকে 70 কোটি কিলোমিটার দূরে, মোটামুটি তারও একটু দূরে চলে গেছে। মানে আমাদের সৌরজগতের যে প্রধান প্রভাবশালী অঞ্চল সূর্যের, তার একেবারে বাউন্ডারিতে এই মুহূর্তে আছে, যাকে হেলিওপস বলে। এরপরে বেরিয়ে গেলে ইন্টারস্টেলার মিডিয়াম আজকে আছে। কবে পাঠানো হয়েছিল? 70-এর দশক। এখন হচ্ছে 2020-র দশক। তার মানে বুঝতে পারছেন 50 বছর লেগে গেছে ওই আমাদের সৌরজগতের সীমানায় ডগায় পৌঁছতে। কিন্তু তাহলে কে কোনোদিনই কোথাও যেতে পারবো না? মুশকিল আছে। তার কারণ নতুন নতুন জ্বালানি সৃষ্টি হচ্ছে। আয়ন মানে যাকে বলে তড়িৎ, একে ভেঙে দিয়ে সে আয়নিক দিয়ে বা প্লাজমা দিয়ে যাওয়া যেতে পারে। এমনকি নিউক্লিয়ার রিঅ্যাক্টর যদি রকেটের সঙ্গে থাকে সেভাবে কন্ট্রোল হয়ে তাহলে যাওয়া যেতে পারে, কিন্তু অত হবে না। আমাদের সব থেকে কাছের তারা কত দূরে জানেন? 4.2 আলোকবর্ষ দূরে। এর নাম প্রক্সিমা সেন্টাউরি। আজকে সন্ধ্যে আকাশ পরিষ্কার থাকলে একটু দেখবেন, প্রত্যেককে বলছি, দেখে বলবেন মনকে, এই যে তারাটা দেখছি 4.2 বছর আগে যেমন দেখতে ছিল সেটা এখন দেখতে পাচ্ছি। এবার বুঝছেন, একটু অফশোরটা বেরিয়ে গিয়ে বলছি, রাতের আকাশ কেন রোম্যান্টিক? আমি যত গভীরে দেখি না রাতের আকাশকে, আমি আমার নিজের অতীতকে দেখছি, ওটা ইতিহাস দেখছি। টাইম ট্রাভেল। এর জন্য সায়েন্স সিটিতে 50 টাকা খরচ করে টাইম মেশিনে চড়তে হয় না। রাতের আকাশের তাকালেই আপনি সবাই টাইম ট্রাভেল করি। আমাদের সূর্যকে দেখি 8.3 মিনিট পুরনো সূর্য, আর কাছের তারাটাকে দেখি 4.2 বছরের পুরনো তারা। আকাশের গায়ে যত তারা খালি চোখে দেখতে পাই 100, 200, 50 আলোকবর্ষ দূরে। তার মানে যেটি হয়তো 300 আলোকবর্ষ দূরে, সেই তারাটাকে আমি আজকে রাতে দেখে বললাম ঝলঝল করছে। সঙ্গে সঙ্গে বলা উচিত, এই যে আলোটা তারা থেকে এসে আমার চোখের মনির মধ্যে দিয়ে পড়ছে বলে দেখছি, এই আলোটা এই তারাটার গা থেকে শুরু হয়েছিল 300 বছর আগে। আমি 300 বছরের পুরনো ইতিহাস দেখছি। কি অভূতপূর্ব! তাই হিসাব করলে সব থেকে কাছের তারায় এখনকার আধুনিকতম প্রযুক্তিতে যদি আমি যেতে চাই একটা রকেটে চেপে, প্রায় 22 থেকে 24 হাজার বছর লাগবে। সম্ভব নয়। বিভিন্ন থিওরি উঠে আসছে যে ফোটন কণা স্পিড কাজে লাগিয়ে বা ইত্যাদি ইত্যাদি করে আমরা যেতে পারি। এরকম কি কোনো সম্ভাবনা তৈরি? দেখুন, বিজ্ঞানে অসম্ভব কিছু বলা যায় না। আজ থেকে 100 বছর আগে যেটা বলতো এটা তো সম্ভবই নয়। মানে আজ থেকে 150 বছর 100 বছর আগেই বলতো দূর চাঁদে কোনোদিন মানুষ যেতে পারে। জুলে ভার্নে যখন জার্নি টু দ্য মুন উপন্যাসটা লিখলেন, সবাই বললো এই গল্প বিজ্ঞানে যা খুশি, গল্পে গরু গাছে ওঠে। তারই 50-60 বছরের মধ্যে চাঁদে মানুষ নামলো। সুতরাং আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটাকে বলছি না এটা সম্ভব নয়, কে জানে, কেন বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্ধিত, পরিমার্জিত হতে এগোচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যে আলোর গতিবেগকে কাজে লাগানো বা আলোকে কাজে লাগানো, আলোর পিঠে চেপে আমি কি ঘুরতে পারি,
সেই 1905 সালে কিন্তু মহান বিজ্ঞানী আইনস্টাইন বলে গেছিলেন আলোর গতিতে কেউ যদি ভ্রমণ টমন করে সে কিন্তু আর বস্তু থাকবে না, শক্তিতে রূপান্তরিত হবে, তার কোনো বস্তুর অস্তিত্ব থাকবে না।